আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ডেনমার্কে হামাসের ভূগর্ভস্থ গোপন অস্ত্র ভান্ডার। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন দিল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। মার্কিন ডেস্ট্রয়ার ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। আসাদের আলেপ্পোর প্রাসাদও বিদ্রোহীদের দখলে। ইসরায়েলে আজানের উপর নিষেধাজ্ঞা, নিন্দা জানিয়ে যা বলছেন মার্কিন মুসলিম কমিউনিটি। শাহবাজ সরকারের পদত্যাগ দাবি মাওলানা ফজলুর রহমানের। ভূখণ্ড পুনরুদ্ধারে সেনাবাহিনী দুর্বল, কূটনীতির ভরসা জেলেনস্কির স্বীকারোক্তি। প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট ঘোষণা করল রাশিয়া। যুদ্ধের জন্য মোট বাজেটের 32.5% বরাদ্দ করলেন পুতিন সরকার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ডেনমার্কের নাইবর্গ শহরের কাছে হামাসের একটি ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম পাওয়া গেছে। ওই অস্ত্রের গুদাম পাওয়ার খবর জার্মানি অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রেস সার্ভিস থেকে এসেছে বলে ড্যানিশ চ্যানেল TV2 ফিন জানিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রেস মুখপাত্র ইনেস পিটারসন TV2 ফিনকে বলেন, আমরা অস্ত্র গুদামটি ঠিক কোথায় ছিল তা প্রকাশ করতে পারবো না, তবে গুদামে বেশ কিছু হ্যান্ডগান ছিল। পিটারসনের মতে ফিন দ্বীপে অস্ত্রের মজুদ 2 বছর আগে বন্ধ হয়ে গেছে এবং অস্ত্র ভান্ডার হয়তো নতুন কোনো জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেনমার্কে হামাসের অস্ত্রের মজুদ রয়েছে এমন তথ্য এর আগেও জার্মান গোয়েন্দা কর্তৃপক্ষ প্রকাশ করেছিল। ওই খবর প্রকাশিত হওয়ার পর পাশের দেশ সুইডেন নড়ে চড়ে বসে এবং হামাস সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ডেনমার্কের মতো সুইডেনেও তাদের গোপন অস্ত্র মজুদ রাখতে পারে বলে একাধিক সন্ত্রাস ভিত্তিক বিশেষজ্ঞ মত প্রকাশ করেন। গত সপ্তাহের শুরুর দিকে 4 জন সন্দেহভাজন হামাস সদস্যের বিরুদ্ধে জার্মানির আদালতে একটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, ডেনমার্ক, পোল্যান্ড এবং বুলগেরিয়াতে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে তারা অস্ত্রের মজুদ করেছিল। শিশু বলৎকারী চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনার সময়কার কিছু ভিডিওতে দেখা যায় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুনও ধরিয়ে দিয়েছে। কলকাতা থেকে বিবিসি সংবাদদাতা ভট্টশালী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে। সভা শেষে সংগঠনের 6 জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় এবং স্মারকলিপি জমা দেয়। এতে সবাই বাইরে থাকা কিছু উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় তারা। এই বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতি কার্যকরী সদস্য বিকে রয় জানিয়েছেন, ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কি ঘটনা ঘটেছে তা তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও কাউকে অফিসের ভেতর দেখতে পাননি। ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসটি ঘুরে দেখেন এবং হাইকমিশনের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেন। তবে এই বিষয়ে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেনি। ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর 3টি সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন
সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এবার সিরিয়ার আলেপ্পোতে থাকা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদ দখল করেছে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে আলেপ্পোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর নিকটবর্তী হামা প্রদেশে আক্রমণ শুরু করেছে তারা। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম গত সপ্তাহে আলেপ্পো এবং ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিরুদ্ধে অতর্কিত আক্রমণ শুরু করে। আলেপ্পোতে গতকাল আসাদের প্রাসাদের পাশাপাশি আলেপ্পো মিলিটারি একাডেমির দখলও নিয়ে নেয় বিদ্রোহীরা। বার্তা সংস্থা এএফপি জানায়, কিছু কুর্দি অধ্যুষিত অঞ্চল বাদে পুরো আলেপ্পোই বিদ্রোহীদের দখলে চলে এসেছে। 2012 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রদেশটি। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস পূর্বে আল কায়দায় সিরিয়ার শাখা হিসেবে দায়িত্ব পালন করেছে। 2026 সালে তারা আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। যুক্তরাষ্ট্র, সিরিয়া ও রাশিয়ার সরকার এই জঙ্গি গোষ্ঠীর তালিকায় রেখেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি মসজিদে আজান দেয়া নিষিদ্ধ করেছে। এই ঘটনায় দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস তীব্র নিন্দা জানায়। সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাল আওয়াদ এক বিবৃতিতে এই নিন্দা জানান। তিনি বলেন, আসলে মসজিদ, চার্চ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় গ্রন্থের বিষয়ে হস্তক্ষেপ করা ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পিত ফিলিস্তিনি সংস্কৃতি মুছে ফেলা প্রকল্পেরই অংশ। তিনি আরো বলেন, ইসলাম ও খ্রিস্টবাদের বিরুদ্ধে জয়নবাদীদের যুদ্ধংদেহী মনোভাবই মূলত গাজায় চালানো গণহত্যার অন্যতম প্রেরণা। এ সময় তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি সরকারকে সহযোগিতার মাধ্যমে তাদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করার প্রতি সমর্থন দিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের উপর চালানো এই গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে একত্রে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। পাকিস্তানে পিটিআই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল ইসলামাবাদ, যেখানে পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীকে, যা চলমান ছিল বেশ কয়েকদিন। আর এই ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম ফজল প্রধান মাওলানা ফজলুর রহমান। জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান খাইবার পাখতুনখাওয়ার গভর্নরের শাসন জারি করার ধারণা প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, তিনি এমন কোনো পরিকল্পনার বিষয়ে অবগত নন। মাওলানা ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, যদিও সংবিধান এই ধরনের গভর্নর শাসনের জন্য একটি কাঠামো দেয়, তবে বর্তমান পরিস্থিতি এটি করার পক্ষে অনুকূল নয়। তার মতে এটি প্রাদেশিক ও ফেডারেল সরকারের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, যার সমর্থন করেন না তিনি। এছাড়া ইসলামাবাদে পিটিআইয়ের সাম্প্রতিক ঘটনারও তীব্র নিন্দা করেছেন তিনি। তিনি বলেন, ইসলামাবাদে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং আমি এর তীব্র নিন্দা জানাই। চকের পরিস্থিতি দেখে সরকারের পদত্যাগ করা উচিত ছিল। পিটিআই কর্মীদের উপর হামলা ও কোনো রাজনৈতিক গোষ্ঠীকে নিষিদ্ধ করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আদালতই পিটিআইয়ের প্রতিষ্ঠার ভাগ্য নির্ধারণ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়া অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে তাদের সেনাবাহিনীর শক্তি পর্যাপ্ত নয়। তিনি বলেছেন, কূটনীতি এসব ভূখণ্ড মুক্ত করার সম্ভাব্য পথ হতে পারে। জাপানি সংবাদ মাধ্যম কিয়োডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোমবার ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। জেলেনস্কি উল্লেখ করেন, যদি ইউক্রেন ন্যাটোর সদস্যপদ নিশ্চিত করতে পারে, তবে কূটনৈতিক প্রচেষ্টায় রাশিয়ার দখলে থাকা কিছু এলাকা উদ্ধার করা সম্ভব হতে পারে। তবে সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় শক্তি ও সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত বাহিনী ব্যবহার করে ভূমি পুনরুদ্ধার নিয়ে চিন্তা করা ঠিক হবে না। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার পর ইউক্রেনীয় ভূখণ্ডের বড় অংশ দখল করা হয়েছে। এর আগে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া অঞ্চল দখল করে। এসব অঞ্চলের পুনরুদ্ধার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমাদের সেনাবাহিনীর সেই শক্তি নেই, এটাই সত্য। আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে নিতে হবে। জেলেনস্কি আরো বলেন, রাশিয়ার নতুন আগ্রাসন প্রতিরোধের মতো যথেষ্ট সামরিক সক্ষমতা অর্জনের পরেই বাহিনী ব্যবহার করে মুক্তির বিষয়ে ভাবা যেতে পারে। শান্তির খোঁজ নেই, ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত। এর মধ্যে প্রতিরক্ষা খাতের রেকর্ড বাজেট ঘোষণা করল পুতিন সরকার। রবিবারই 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করে মস্কো, যার মধ্যে প্রতিরক্ষা খাতে $126 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বিশ্লেষকদের বক্তব্য, যুদ্ধের জন্য মোট বাজেটের 32.5% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে।
গতবারের তুলনায় $28 বিলিয়ন বাজেট বাড়ানো হয়েছে এবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়ার সবথেকে বড় সংঘাতের মুখোমুখি ইউক্রেন যুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে দুপক্ষের গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, ট্যাঙ্কের মতো যুদ্ধাস্ত্র ব্যয় হচ্ছে। পাশাপাশি সেনার খাবার, ওষুধ, পোশাকের জন্য বিপুল খরচ রয়েছে। আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয়ও নেহাত কম নয়। বিশ্লেষকদের বক্তব্য, ব্যয় সাপেক্ষে লম্বা যুদ্ধের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার। এমনিতে ধারে ও ভারে যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী রাশিয়া। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং সেনার সংখ্যাতেও তারা এগিয়ে। তথাপি দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়ছে রাশিয়ার অর্থনীতি এবং জনসংখ্যার উপর। এর মধ্যে রেকর্ড বাজেট ঘোষণার নিজেদের অবস্থান বুঝিয়ে দিল মস্কো। পুতিনের স্পষ্ট বার্তা যে কোনো শর্তে ইউক্রেনকে শায়েস্তা করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ডেনমার্কে হামাসের ভূগর্ভস্থ গোপন অস্ত্র ভান্ডার। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন দিল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। মার্কিন ডেস্ট্রয়ার ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। আসাদের আলেপ্পোর প্রাসাদও বিদ্রোহীদের দখলে। ইসরায়েলে আজানের উপর নিষেধাজ্ঞা, নিন্দা জানিয়ে যা বলছেন মার্কিন মুসলিম কমিউনিটি। শাহবাজ সরকারের পদত্যাগ দাবি মাওলানা ফজলুর রহমানের। ভূখণ্ড পুনরুদ্ধারে সেনাবাহিনী দুর্বল, কূটনীতির ভরসা জেলেনস্কির স্বীকারোক্তি। প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট ঘোষণা করল রাশিয়া। যুদ্ধের জন্য মোট বাজেটের 32.5% বরাদ্দ করলেন পুতিন সরকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।